শীত এলেই আমাদের দেশে হাঁসের মাংস খাওয়ার ধুম পড়ে যায়। শীতের রাতে দলবল নিয়ে হাঁসের মাংস খাওয়া একটা ট্রেন্ড হয়ে গেছে। কনকনে ঠান্ডায় গরম গরম চালের গুঁড়া রুটি, পরোটা, ছিটা পিঠা, চিতই পিঠা এসবের সাথে হাঁসের মাংসের একটা জমজমাট রসায়ন রয়েছে। বাইরে না গিয়ে ঘরেই করতে পারেন মজাদার এই খাবার রান্নার আয়োজন। দেখে নিন রুটি পিঠা ও হাঁসের মাংসের রেসিপি। আমের মৌসুমে বাঙালির জনপ্রিয় একটি পদ আম ডাল। ভাতের সঙ্গে বেশ উপভোগ্য এই ডাল রান্নার রেসিপি দেখে নিতে পারেন আমাদের আজকের পর্বে। আচ্ছা চাচা, এই যে এখন মুড ফুডস বলে যে একটা কথা আছে, আপনার কি মনে হয় আসলে কি খাবারের সঙ্গে মানুষের কোনো মনস্তাত্ত্বিক সংযোগ রয়েছে? ভালো একটা প্রসঙ্গ তুলেছ তানজিকা। খাবারের সঙ্গে অবশ্যই মানুষের মনস্তাত্ত্বিক সংযোগ আছে। যেমন মন খারাপ থাকলে মানুষ এমন কিছু করতে চায় যাতে মন ভালো হয়ে যায়। এই যে মুড ফুডের কথা বলা হচ্ছে, এটা মনের মধ্যে একটা অনুভূতি তৈরি করে। কিছু খাবার আছে দুশ্চিন্তায় থাকলে মানসিক অবস্থা উন্নত করতে সহায়তা করে। ঠিক বলেছেন। এখন যেমন অনেক নতুন নতুন খাবারের ট্রেন্ড শুরু হয়েছে, আপনাদের সময় কি এরকম ছিল? এখন তো খাবার নিয়ে অনেক ধরনের গবেষণা, পরীক্ষা নিরীক্ষা আছে। আগে এসব ছিল না বলে অনেক কিছুই জানা যায়নি। তবে খাবার তো ছিল। ছোটবেলার কিংবা পুরনো দিনের প্রিয় কোনো খাবার হঠাৎ সামনে পেয়ে গেলে আমাদের ভালো লাগে না? বিষয়টা এমন। মায়ের হাতের স্বাদ আর দাদির স্নেহের ছোঁয়া, বটের মূলে নদীর কূলে কত স্বাদের মায়া, মশলা ঝাঁঝে ভর্তা ভাতে মাটির ভালোবাসা, পাতায় পাতায় সাজিয়েছি সেই স্বাদের ভাষা। রাঁধুনিরাই আসছে আবার প্রিয় রান্নাঘরে, ওই দিচ্ছের স্বাদ এবার নেব নতুন করে। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না। দর্শক, আমি তানজিকা আমিন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনে আপনাদের সবার পছন্দের রান্না বিষয়ক অনুষ্ঠান রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নায়। দর্শক, পুরোটা সময় আছে আমি তানজিকা আমিন আপনাদের সাথে, এবং সেই সাথে আছেন আরো দুজন। একজন আমাদের সবার ভীষণ পছন্দের মানুষ, আহার চাচা। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমিও হাজির। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই? আমাদের এই অনুষ্ঠানটি তোমাদের ভালো লাগছে তো? অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটি দর্শক ভীষণভাবে উপভোগ করছেন। আরও একজন আছেন দর্শক, আমাদের রন্ধনশিল্পী। আর আমাদের আজকের রন্ধনশিল্পী সেরা রাঁধুনি 1422-এর দ্বিতীয় রানার আপ তানিয়া জামান। কেমন আছেন তানিয়া আপু? এই যে আপু ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, প্লিজ বসেন। থ্যাংক ইউ। স্বাগত তানিয়া, তোমার হাতে দুইটা ঐতিহ্যবাহী রান্না খাবো বলে আমি আছি। ধন্যবাদ চাচা। তানিয়া আপু, আপনি ছিলেন 1422-এর সেকেন্ড রানার আপ। এত প্রতিযোগীকে মানে পেছনে ফেলে যে আপনি 1 থেকে 3-এর মধ্যে ছিলেন, বিষয়টা কেমন ছিল আপনার? জার্নিটা তো আসলে অনেক মজারও ছিল, কঠিন ছিল, কষ্টের ছিল, টেনশনের ছিল। আবার এখন স্মৃতিগুলা মনে করলে অনেক এক্সাইটেড লাগে আপু। আর জার্নিটা আসলে অত সহজও ছিল না। আবার ওরকম একটা বড় প্ল্যাটফর্মে নিজেকে যে ওই পর্যন্ত দাঁড় করাতে পেরেছি, এটাও আসলে আল্লাহ পাকের একটা অশেষ রহমত বলবো আর কি। আর দেখা যাচ্ছে প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু ভালো ভালো খুব মানে কঠিন জাজমেন্টের মাধ্যমে কিন্তু এখানে বেছে। আর ওইখানে যখন ক্যাম্পে ছিলাম তখন বুঝতে পারতাম আসলে সবাই মানে সবার ক্ষেত্রেই বেস্ট। আর ওই বেস্টের মাঝখান থেকে বেস্ট হয়ে ফিরে আসাটাই একটা আসলে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। কখনো কি ভয় কাজ করছিল যে হয়তো আর হব না, হয়তো ফিরে যেতে হবে, এইরকম কি কাজ করতো তখন? প্রতিদিনই ভয় করতাম, এই বুঝি আজকে বাদ। হ্যাঁ, আমার কাছে চ্যালেঞ্জ তো প্রতিদিন ওইটাই লাগতো। আমার কখনোই মনে হয়নি যে না আমাকে চ্যাম্পিয়ন হয়ে এখান থেকে ফিরতে হবে। আমার প্রতিদিনই আমার ব্রেনে কাজ করতো
আজকের দিনটা at least আজকের দিনটা টিকে পার যায়। হলে হ্যাঁ, এই যাত্রা আজকের টিকে দিনটা, যায়। হ্যাঁ আজকের দিনটা হচ্ছে পার হয়ে যায়। আর প্রত্যেকের একটা এমের পেছনে বা গল্পের পেছনে একজন একজন থাকে। তো সেইখানে দেখা যাচ্ছে যে আমার হাজবেন্ডের সাপোর্ট ছিল আর আমার মায়ের একটা কথা ছিল। আমি যেদিন অডিশন দিই ওই দিন আমার মা আমার সঙ্গে ছিল। তো আমি অডিশন দিয়ে আমাদের ফিরতে একটু রাত হয়ে যায়। তো রাত হয়ে যাওয়ার পরে আমার মা পরের দিন আমাকে একটা গিফট করেছিল। সেই জিনিসটা আমি আসলে কখনো ক্যামেরার সামনে বলিনি। এক জোড়া স্যান্ডেল আমাকে গিফট করেছিল, শুজ কারণ আমার মা বলেছিল যে কোথাও দাঁড়াতে গেলে প্রথমে তোমার পাটা শক্ত করতে হবে, এই কারণে তোমাকে আমি এটা গিফট করলাম। আর যেদিন আমি চলে আসছি ওই দিন আমার মার একটা কথা শেষ পর্যন্ত আমার ব্রেনে ছিল যে আমার মেয়েকে আজকে রেসের ময়দানে ছেড়ে দিলাম। তোমার ফার্স্ট হওয়ার দরকার নেই, তোমার চ্যাম্পিয়ন হতে হবে না, বাট তুমি আমার মেয়ে একটা ন্যাংরা ঘোড়া রেসের ময়দানে তুমি একদম দাগ শেষ করে তারপরে বাড়ি আসবা। তো প্রতিদিন আমি যখন মনে হতো এই হয়তো ঠাস করে পড়ে যাচ্ছি, আমি কাঁদতাম আর চিন্তা করতাম আমি কি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো না। ওই জিনিসটা নিয়ে আমি শেষ পর্যন্ত, আর আমার মা একদম ফাইনালে থাকে না যে স্টেজের একটা থাকে আমাদের গালা রাউন্ডে, তো আমাকে একটা কথা বলে দিয়েছিল যে শোনো আমি সব দেখি, গ্র্যান্ড ফিনালেতে হয় কি স্টেজে সব কেঁদে পড়ে, রেজাল্ট যেটাই হয়ে যাক তুমি হাসি মুখে তোমার মার কথা মনে রাখবা যে তুমি হাসি মুখে সেটা মেনে নিবা, কখনো তুমি ভেঙে পড়বা না বা কেঁদে দিবা না। ফার্স্ট হও আর লাস্ট হও এটা কোনো ব্যাপার না, তুমি যে স্টেজ পর্যন্ত পৌঁছেছো এটাই অনেক। তা আজকেই ফার্স্ট আমি আমার মার কথাগুলো বলতে পেরেও আমার খুব ভালো লাগলো আপু, আপনার সঙ্গে শেয়ার করতে পেরে। বাহ আপু, আজকে দুটো রেসিপি দেখাচ্ছেন আপনি আমাদেরকে, রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার এই বই থেকে আর কি। দুটো রেসিপি, একটা রুটি পিঠা ও হাঁসের মাংস, আর একটা হচ্ছে আম ডাল। আম ডাল তো আমরা সচরাচর খেয়েই থাকি, গরমের দিনে বেশি খাই, একটু খুব রিফ্রেশিং লাগে, একটু টকটক আম এটা। আর হাঁসের মাংস সবার প্রিয়, বাট এই রুটি পিঠা কেন? আমার তো মনে হয় হাঁসের মাংস খিচুড়ির সাথে বেশি ভালো লাগে বা সাদা ভাতের সাথে বেশি ভালো লাগে, রুটি পিঠা কেন? ঠিক বলেছো তানজিকা, খিচুড়ির সাথে হাঁসের মাংস, আহা! অবশ্য হাঁসের মাংস আরো অনেক কিছুর সাথেই অনেক মজা করে খাওয়া যায়, এই যেমন রুটি পিঠা। আমি অরিজিনাল হচ্ছে খুলনার, আর আমাদের খুলনার ট্রেডিশনাল খাবারের ভিতরে আপু ছিটা রুটি, রুটি পিঠা, তারপরে সেমাই পিঠা একটা বলে, এটা নুডলসের মতো হয়। এই যে চালের প্রিপারেশনগুলো আর হাঁসের মাংসটা আমরা অনেক খেলেও আমাদের বাসায় যখন মেহমান আসে আমরা কিন্তু চেষ্টা করি যে নারকেলের দুধের চিংড়ি, নারকেলের দুধে হাঁসের মাংস, এঁচোড়, চিংড়ি, মানে নারকেলের দুধটা কিন্তু থাকবে। আর এই রুটি পিঠা এইটার রুটিটা তো আমরা আসলে সবাই করি, কিন্তু চালের গুঁড়ের রুটি কিন্তু অনেকে দেখা যাচ্ছে কি আপু ফেটে যায়, আবার অনেকক্ষণ রেখে দিলে একটু শক্ত হয়ে যায়, গ্লুটেনের একটা ব্যালেন্স থাকে, কারণ চালের গুঁড়াতে গ্লুটেন থাকে না। আর এই রুটি পিঠাতে আমরা কিছুটা চাল, সিদ্ধ চালও অ্যাড করেছি। এই বইয়ে যেহেতু আমরা রেসিপিটা করব, এটা একটু আমাদের অঞ্চল বা আমাদের মতো করে একটু করার চেষ্টা করব, যে রুটি পিঠার সঙ্গে হাঁসের মাংস। সুন্দর সুন্দর, ঠিক বলেছো তানিয়া। রুটি পিঠার ইতিহাস জানো? রুটি পিঠা কিন্তু আমাদের গ্রাম বাংলার এক প্রাচীন খাদ্য স্মৃতি। রুটি পিঠার ইতিহাস এসেছে বাংলার কৃষিভিত্তিক জীবন থেকে। নতুন ধান ঘরে ওঠার পর চালের গুঁড়া দিয়ে বিভিন্ন পিঠা তৈরির রীতি বহু পুরনো। আর হাঁসের মাংস ছিল শীতের বিশেষ আয়োজন। বর্ষা শেষে খাল, বিল ও জলাভূমিতে হাঁস মোটা তাজা হয়ে ওঠে, তাই শীতের সকালে হাঁসের মাংসের স্বাদ সবচেয়ে ভালো হয়, তাই না তানিয়া? ঠিক বলেছেন চাচা। আমরা এসব আরো অনেক গল্প শুনবো আহার চাচার কাছ থেকে রান্না করতে করতে। আমরা চলে যাবো এখন রান্নাঘরে। দর্শক, দেখাবো দুটো ঐতিহ্যবাহী রেসিপি, একটা হচ্ছে রুটি পিঠা ও হাঁসের মাংস এবং আরেকটি আম ডাল। চলে এলাম আমরা রান্না করতে আমাদের প্রথম রেসিপি, রুটি পিঠা ও হাঁসের মাংস। হাঁসের মাংস, চলো তার এরপর শুরু করি আমরা। আচ্ছা। যেটা প্রথমে আপনি বললেন রুটি পিঠা, ছিট পিঠা, আরো কত কিছু পিঠার সাথে খাওয়া হয় আর কি হাঁসের মাংস। জি আপু। কতটুকু হাঁসের মাংস আছে এখানে? 1 কেজি পরিমাণ। 1 কেজি পরিমাণ একটা হাঁস। আমরা প্রথমে আধা কাপ হচ্ছে রান্নার যে তেলটা ব্যবহার করো এটা দিব। আচ্ছা, এখানে প্রথমে একটু নারকেল বাটার ঘ্রাণটা যেন থাকে। হ্যাঁ হ্যাঁ, রাইট। আর এখানে আমরা 1 কাপ পেঁয়াজ বাটা আমরা পুরোটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, কারণ 1 কেজি আছে মাংস, লাগবেই তো, লাগবে পুরোটা।
মানে আমরা কোনো কাটা পেঁয়াজ ব্যবহার করছি না, না আর কি, এটা পুরোটাই মাংসটা আমরা পুরোটা একদম গ্রেভি গ্রেভি পেস্ট এবং ঘন আর কি ঘন, হবে হ্যাঁ। গ্রেভিটা। এটা হচ্ছে রসুন বাটা, হুম হুম। এটা 1 টেবিল চামচ, আমরা 2 চামচ দিলে এটা 4 চামচ, 1 টেবিল চামচ হয়ে যাচ্ছে। এই যে এটা আদা বাটা, এটা 2 টেবিল চামচ দিব। 2 টেবিল চামচ। জি, যেহেতু হাঁসের মাংসের একটা স্মেল থাকে, চলে যায় আর কি, এর হ্যাঁ, জন্য এটা বেশি একটু দিতে হয় আর কি। আদা বাটার পরিমাণটা বেশি দিলে মাংসের টেস্টটা ভালো আসে। জিরা বাটা, এটাও 1 টেবিল চামচ দিব আমরা। গরম মশলাগুলি আমরা এখন দেবো? গরম মশলাগুলো আমরা একটু পরে দিব, মাংসটা কষানোর পরে, ততক্ষণ আমরা একটু গুঁড়া মশলাগুলো হ্যাঁ থাকে, গুঁড়া মশলাগুলো দিয়ে এই যে। দিই। কতটুকু দিচ্ছি লাল মরিচের গুঁড়া? 1 চা চামচ, যেহেতু আমরা এখানে আবার কাঁচা মরিচ ইউজ করব, তারপরে আমরা গোলমরিচের গুঁড়া ইউজ করব, সেজন্য আমরা এটা নারকেলের সঙ্গে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ দিচ্ছি, হলুদও 1 চা চামচ। আচ্ছা, এবার লবণ, লবণ তো স্বাদ অনুযায়ী, অল্প করে দিয়ে লাগলে পরে আমরা পরে দিব। আবার হ্যাঁ, বাড়ানো যাবে। অবশ্যই। এবার দিব হচ্ছে নারকেল বাটা। নারকেল বাটা আগে তো আসলে তখনই নারকেল শিলপাটায় বেটে তারপরে দিত, এখন তো হ্যাঁ, আমরা হ্যাঁ। ব্লেন্ড করে রাখি, তারপরে ব্লেন্ড করে দিচ্ছি, হ্যাঁ। বা নারকেলের দুধ দিয়ে দিচ্ছি আমরা ক্যানের মধ্যে, যেটা কিনতে পাওয়া যায়। হ্যাঁ। বাট আগের সেই স্বাদ যে হতো খাবারের, এইসব কারণেই হতো। হাঁসের জন্য 1 কাপ পরিমাণ বাটা নারকেল, যেটা 1 কাপ দিয়েছি আর কি। হ্যাঁ। মশলার একটু কালারটা চেঞ্জ হলে মাংসটা দিয়ে দিয়ে দেবো। দেবো। আমার মনে হয় মশলাটা অনেকটা কষিয়ে এসছে, এবার মাংসটা দিয়ে দেবো। যেহেতু হাঁসের মাংস রান্না করতে আপু বেশ সময় লাগে, এর জন্য তাও আপনি আমাকে বলেন তো আনুমানিক কত সময় লাগবে 1 কেজি মাংস রান্না করতে? 1 কেজি মাংস রান্না করতে আপনার মিনিমাম 1-1.5 ঘন্টা লাগবেই। সুন্দরভাবে লাগবেই। আমরা কতক্ষণ কষাবো তানি আপু? মাংসটা থেকে একটু পানি পানি বের বের হওয়া পর্যন্ত, মানে 10 মিনিট মিনিমাম দিয়ে, তারপর আমরা বাকি যে গোটা মশলা আছে আপু, মশলাগুলো অ্যাড করব, ঠিক আছে? তারপর আমরা গরম পানি দিব একটু, মাংস সিদ্ধ হওয়ার জন্য একটু সময় লাগবে, একটু তো হ্যাঁ, তা তো অপেক্ষা লাগবে, করতে এত হবে মজার আপু। একটা খাবার খাবো আমরা, হ্যাঁ। হাঁসের মাংস, সেখানে সময় দেবো না? হ্যাঁ, জানো তো তোমরা, গ্রামের মানুষ বিশ্বাস করত হাঁসের মাংস শরীরে গরম শক্তি যোগায়। এজন্যে শীতের সকালে গরম রুটি পিঠার সঙ্গে ঝাল ঝাল হাঁসের মাংস পরিবেশন ছিল ঐতিহ্যবাহী ভোজ। ঠান্ডার মধ্যে গরম গরম খেতে বেশ মজা লাগতো। এখনো তো আসলে হাঁসের মাংস, শীত আসছে, এটা যখন শুরু হবে আসা, তখন থেকে শুরু হবে হাঁসের মাংস খাওয়া, সব জায়গায় কিন্তু এটা। দশ মিনিট হয়ে গিয়েছে, আমাদের মাংসের থেকে পানিও কিন্তু ছেড়ে দিয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এবং মাংসের কালারও কিন্তু মাশাআল্লাহ অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ। এখন আস্তে আমরা আস্তে এটা আরো ঘন এবং ঘন, কালারটা একটু লালচে হ্যাঁ, হয়ে হ্যাঁ। যাবে। আমরা এই যে গরম পানি রাখা আছে, এটা আমরা মাংসে দিব সিদ্ধ হওয়ার মতো, ঠিক আছে? ওকে, কতটুকু পানি দিলাম তাও 1 কেজিতে আইডিয়া? এটা 2 কাপ মতো এখানে দিয়েছি, কারণ মাংসটা তো আমার সিদ্ধ হতে হবে ভালো কিন্তু আমরা এখানে অনেক পরিমাণে ঝোল চাচ্ছি না, এটা একটু একটা মাখো গ্রেভি মাখো হবে। হ্যাঁ, তাই 2 কাপ দিয়েছি। জি। এখন জাস্ট এটা হতে সিদ্ধ থাকবে। হওয়ার জন্য আমরা ঢেকে রাখবো। এটা আমাদের কতক্ষণ? 40 মিনিট মতো আপু। 40 মিনিট মতো আর আমরা দেখা দেখবো। যাচ্ছে লাস্টে আমরা হয়তো 10 মিনিট আমরা আবার দমে দিয়ে তেলটা ওঠা পর্যন্ত অপেক্ষা করবো, যেহেতু একদম গ্রেভি গ্রেভি যাচ্ছে চাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ। তানিপু, মনে আছে তো নিশ্চয়ই অডিশনে কোন ডিশটা আপনি আপনার জাজদেরকে দিয়েছিলেন এবং জাজরা ভীষণ খুশি হয়ে গিয়েছিল?
আপু আমার অডিশনের রেসিপি ছিল হচ্ছে কচু পাতায় পোস্ত চিংড়ি। হ্যাঁ, আর ওইখানে আমার 2টা চিংড়ির কার্ভিংও আমি করেছিলাম আমার রেসিপির সঙ্গে মিল রেখে। তো ওই দিন আমি টপার ছিলাম রেসিপি, Wow. প্রেজেন্টেশন সব কিছুতে। এবং আমাদের জাজ প্যানেলে ছিলেন নাহিদ উসমান ম্যাম। তো উনি উঠে দাঁড়িয়ে যে আমাকে মানে সবার সামনে যে ওইভাবে একটা গালাভাবে উপস্থাপন করবো, এটা আমি আসলে বাসার থেকে ওইভাবে বুঝতে পারিনি যে আমার রেসিপিটা আসলে এত ভালো হবে। এত ভালো হবে। বাহ। আপা কথা বলতে বলতে তো মনে হচ্ছে 40 মিনিট পার জি, হয়ে আপু। গেল আমাদের। দেখি কি আমরা অবস্থা। একটু দেখি। হ্যাঁ, হ্যাঁ, রংটা বললাম না, মাশাআল্লাহ। একদম অসাধারণ রং আচ্ছা, হবে। এই পর্যায়ে আমরা গরম মশলাটা অ্যাড করব। যেগুলি তখন দেইনি জি, আমরা আর কি। কারণ আমরা অনেকক্ষণ ধরে সিদ্ধ করছি তো আপু, যদি আমরা প্রথমে দিতাম তাহলে মশলাটার ঘ্রাণটা ওইভাবে থাকতো না, চলে যেত। এই জন্য হ্যাঁ, আমরা পরে আমরা দিচ্ছি। এখানে 4টা এলাচ দিব, একটু ফাটিয়ে দিই। হ্যাঁ, হুম হুম। এখানে দারচিনি দিব 3 টুকরা ছোট করে একটু ভেঙে, ভেঙে, হ্যাঁ। আর 2টা লং দিই। গরম মশলা যে ফ্লেভারটা ওটা মাংসের ভিতরে আসার জন্য আমরা 10 মিনিট ঢেকে রাখবো। দেন আমরা এখানে একটা ততক্ষণে আমরা আমাদের রুটিটা ভেজে রুটিটা ফেলবো। আমরা একটু সেকে নিব। তাই তো আমি ভাবছি রুটি কখন হবে, তাই না? রুটি আহার কখন চাচা? হবে। চাচা এক্ষুনি হবে চাচা, ইনশাল্লাহ। আচ্ছা আপু, আমরা প্রথমেই বলেছিলাম যে চালের গুঁড়ির সঙ্গে সিদ্ধ চালের যে গুঁড়িটা মিক্সড করব। এইটা সেই জন্য যে দেখেন আমাদের রুটিটা কিন্তু এখন নরম। সফট এবং ফেটেও যায়নি, এই কারণে মানে দুটো মিক্স করা হয়েছে, দুইটা মিক্সড আটা। করা। হ্যাঁ। রুটি পিঠা কিন্তু রুটিও নয় পিঠাও নয়, মাঝামাঝি একটা ঐতিহ্যবাহী খাদ্য। জি। আচ্ছা আপু, আমাদের রুটিটা হয়ে গেল। এবার আমরা মাংসটা আবার একটু ফিরে আসি। দেখি আমাদের মাংসের কি অবস্থা। ঘ্রাণে তো মনে হচ্ছে আর কিছু দেখারও দরকার নেই, হয়ে আচ্ছা, গেছে। এবার আমরা এখানে একটা ভাজা মশলা ব্যবহার এই যে, করব। হুম। এটার ভিতরে আপু জিরা আছে, হুম হুম। গোলমরিচ আর চাল আছে ভাজা, আলাদা করে ভেজে এটা তেলে আপনার হচ্ছে গুঁড়ো করে রাখা। এটা 1 চামচ দিব। 1 চামচ। আর কিছু, যে কাঁচামরিচ। আচ্ছা, আমরা এখানে 5টা কাঁচামরিচ দিব আপু। যদি কেউ একটু বেশি ঝাল খেতে চায় সে আর একটু বাড়িয়ে দিতে হ্যাঁ। পারে, আবার যদি কেউ কম চায় সে হয়তো 3টা দিতে পারে। হ্যাঁ, তবে হাঁসের মাংস একটু ঝাল ঝালি ঝাল ঝাল হয়। আর লবণ আর ঝালটা আসলে আপু যার যার পছন্দ। পছন্দ। হ্যাঁ। আহা, ঘ্রাণে মনে হচ্ছে একেবারে গ্রামের শীতের দাওয়াতে পৌঁছে গেছি। একদম। আমাদের মাংসটা হয়ে গিয়েছে, এবার আমরা চুলাটা বন্ধ করে দিই। আপা, প্লেটিং এ যাওয়ার আগে আমি একটু বইয়ের সাথে মিলিয়ে আসি যে আমাদের সেনারাতুলির হাতের আজকের রান্না আর আমাদের বইয়ে যে রান্না আছে সেটা কতটুকু হয়ে গেছে। এই যে রুটি পিঠা ও হাঁসের মাংস। আমি একটু আপনাকে হেল্প করি। থ্যাংক ইউ। বাবা, আহার চাচা, বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, সেই রকম ইয়াম। তৈরি হয়ে গেল আপু হাঁসের মাংস। তৈরি হয়ে গেছে আমাদের হাঁসের মাংস এইটা, আর আমাদের রুটি পিঠা। বাহ বাহ বাহ, কি সুন্দর। দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের রুটি পিঠা এবং হাঁসের মাংস। চলুন দেখে আসি কিভাবে তৈরি করলাম, প্রস্তুত প্রণালী।
রুটি, পিঠা ও হাঁসের মাংস রান্নায় যে সমস্ত উপকরণ লাগবে: রুটির জন্য আতপ চালের গুঁড়া 4 কাপ, সিদ্ধ চালের গুঁড়া 4 কাপ, লবণ 2 চা চামচ, পানি পরিমাণ মতো। মাংসের জন্য হাঁস 1টি, নারিকেল বাটা 1 কাপ, পেঁয়াজ বাটা 1 কাপ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ভাজা গুঁড়া মশলা 1 চা চামচ, এলাচ 4টি, দারচিনি 3 টুকরো, তেজপাতা 1টি, লবঙ্গ 2টি, গরম পানি পরিমাণ মতো, তেল আধা কাপ, কাঁচামরিচ 5 থেকে 6টি, লবণ স্বাদ মতো। হাঁসের মাংস রান্না শুরুতে চুলায় একটি হাঁড়িতে আধা কাপ তেলে 1টি তেজপাতা, 1 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে মিশিয়ে নিন। এ পর্যায়ে হাঁড়িতে 1 চা চামচ করে মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1 কাপ নারিকেল বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। মশলা কিছুটা কষানো শেষে আগেই কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস দিয়ে ভালোভাবে নেড়ে মশলা মিশিয়ে নিন। এখন হাঁড়ি ঢেকে 10 মিনিটের মতো কষান মাংস থেকে পানি বের হওয়ার জন্য। মাংস থেকে পানি বের হলে এ পর্যায়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে নেড়ে 40 মিনিটের মতো মাঝারি আঁচে চাল দিন মাংস সিদ্ধ হওয়ার জন্য। মাংস সিদ্ধ হয়ে এলে 4টি এলাচ, 3 টুকরো দারচিনি, 2টি লবঙ্গ দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করুন। এ পর্যায়ে আগে আতপ চাল ও সিদ্ধ চালের গুঁড়া সহযোগে তৈরি করে রাখা রুটি সেঁকে নেওয়া যেতে পারে। সেজন্য চুলায় একটি প্যানে দিয়ে গরম করে বেলে রাখা রুটি 2 পাশ উল্টে ভেজে নিন। অন্যদিকে মাংসের হাঁড়িতে এ পর্যায়ে 1 চা চামচ হাতে তৈরি গুঁড়া মশলা ও 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে ঢেকে চুলার জাল বন্ধ করে কিছুক্ষণ দমে রাখুন। দম শেষে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার রুটি, পিঠা ও হাঁসের মাংস। এখন দেখাবো আপনাদেরকে আমরা আমাদের দ্বিতীয় রেসিপি, আর সেটা হচ্ছে আম ডাল। শুরু করি। জি আপু। খুবই সহজ, ডাল তো ডাল, আর সেই সাথে আম, তো ভীষণ মুখরোচক একটা অনেক। পদ আম ডাল। আচ্ছা, আমরা এখানে মসুর ডালটা ব্যবহার করব আপু। এখানে 125 গ্রাম মতো মসুর ডাল আছে, ধুয়ে একটু ভেজানো আছে যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়। রাইট। এই যে কাঁচা আমের সিজন গেল, প্রত্যেক বাসায় রান্না হয়েছে না আম ডাল, আম ডাল, আম ডাল। আচ্ছা, এখানে আমরা 2 কাপ পানি দিব, ঠিক আছে, সিদ্ধ করার জন্য। 2 কাপ পানি দিচ্ছি। জি। একটু হলুদ 1/4 চা চামচ, মানে সামান্য সামান্য একটু, হ্যাঁ একটু। লবণটা স্বাদ মতো 1 চামচ, লাগলে তো পরে দেওয়াই যায়। আর পেঁয়াজ 1 টেবিল চামচ, মানে এটা ডাল সিদ্ধ করার জন্য। আচ্ছা আপু, এটা আমরা এবার হচ্ছে সিদ্ধ করার জন্য রেখে দিলাম। আপুর স্পেশালিটি কি? আমার মিষ্টি বানাতে ভালো লাগে, আমার বেকিং করতে ভালো লাগে, মানে সবকিছুই অল্প অল্প রান্না করতে আমার ভালো লাগে। বেসিক্যালি হচ্ছে ডেজার্ট আইটেম বাচ্চাদের জন্য এগুলা করতে আমার বরাবরই খুব ভালো লাগে। মানে বেসিক্যালি ডেজার্ট করতে ভালো লাগে আপনার। আচ্ছা, অলরেডি আমাদের ডালে বলক চলে এসেছে। হ্যাঁ, ডালে বলক চলে এসেছে, সিদ্ধ হয়ে গেছে। কতক্ষণ সিদ্ধ করতে লাগলো আমাদের? আনুমানিক 10-15 মিনিট। 10-15 মিনিটের মতো হয়ে যায় আর কি। এখন আমরা একটু এটা ডাল ঘুটে দিব, ডাল ঘুটনি দিয়ে। ডালটাও ঘোটা হয়ে গেছে, এবার আমরা আম দিয়ে দিব। আমটা একেবারে, আহা, কাঁচাটাই তো খেয়ে ফেলতে ইচ্ছা করছে। কাঁচা আম বলে কথা। বেসিক্যালি ডাল আমাদের হয়ে গেছে, এখন আমটা দিয়ে, আমটা সিদ্ধ হতে যে সময়টুকু লাগে, আমটা সিদ্ধ হতে হতে আমরা হচ্ছে ডালে যে বাগারটা দেব ওটা আমরা রেডি করি। ঠিক আছে। আমরা অল্প রান্নার তেল দিব, এখানে আমরা সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি 1 টেবিল চামচ মতো।
আমরা এখানে পেঁয়াজ কিছু পেঁয়াজ তো আমরা ডালে দিয়েছিলাম, হ্যাঁ, এখন ভাজা 1 টেবিল চামচ মতো অল্প, আর 2-3 কোয়া হচ্ছে আপনার রসুন, ছেঁচা রসুন। বাগার মানেই তো রসুন, হ্যাঁ। এবং খুবই মজা। আমরা এই ডালটাতে আপু খুবই কম মশলা কিন্তু ব্যবহার করেছি। হ্যাঁ, এটা সে কয়টা মশলা কিছুই দেওয়া হয়নি বেশি। না। আম তো আমের একটা মজা আছে, সেটা বাগার দেওয়া হবে, সব মিলিয়ে একটা অসাধারণ ডাল হয়ে যাবে আর কি। ডালের হালকা ঘ্রাণ আর আমের টক মিলিয়ে এক দারুণ স্বাদ তৈরি করে। জি চাচা, হয়ে গেছে না? জি আমরা এখন বাগারে যাব। বাহ, ডালও হয়ে গেছে আমাদের। আপু আমাদের ডাল হয়ে গিয়েছে, বাগারের সব রেডি। আমি মরিচটা দেব। হ্যাঁ, ঝাল ওই যে বললাম, যার যা পছন্দ সেভাবে হ্যাঁ। ঝালটাও খাবে। আচ্ছা, এবার আমরা এই ডালটা বাগারে দিয়ে বাগারের দিচ্ছি। ভিতরে দিয়ে ঠিক আছে। বাহ, ঘ্রাণ পাচ্ছে না চাচা? হ্যাঁ, ঘ্রাণে তো ক্ষুধা বেড়ে গেল। আম ডালের ইতিহাস তো মূলত বাংলার ঋতুভিত্তিক রান্নার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে। আগে গ্রাম বাংলায় খাবার তৈরি হতো মৌসুমী উপকরণ দিয়ে। কাঁচা আম সহজলভ্য হওয়ায় মানুষ মুসুর ডাল, মুগ ডাল বা মাসকলাই ডালের সঙ্গে আম মিশিয়ে রান্না শুরু করে। আম ডাল শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। কাঁচা আম শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, আর ডাল পুষ্টি ও শক্তি যোগায়। একদম ঠিক বলেছেন আহার চাচা। আপু আমাদের ডালটা হয়ে গিয়েছে, আমরা এবার চুলাটা বন্ধ করে বন্ধ দিই। করে দেই। আমরা কি সার্ভিং এ যাব? জি আপু। সার্ভিং এ যাওয়ার আগে একটা কাজ করি আপু, গতবারের মতো বইয়ের কাছে যাই, একটু মিলিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। বাহ, আজ সব রান্নাই দেখি তাড়াতাড়ি হয়ে গেল। একদম সেরা রাঁধুনির হাতের রান্না। ধন্যবাদ চাচা। এই যে আম ডাল, আমি একটু ধরি, আপনার সুবিধা হবে। হ্যাঁ, তৈরি হয়ে গেল আপু আমাদের আম ডাল। বাহ, থ্যাংক ইউ তানিয়া আপু। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার রেসিপি আম ডাল। দর্শক, তৈরি হয়ে গেছে আম ডাল। ভীষণ সুস্বাদু এই রেসিপিটি কিভাবে আমরা তৈরি করলাম, চলুন এক নজর দেখে আসি। আম ডাল রাঁধতে প্রয়োজনীয় উপকরণ: মসুর ডাল 125 গ্রাম, কাঁচা আম বড় একটি, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, তেল 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, রসুনের কোয়া ছেঁচা 3 থেকে 4টি, কাঁচামরিচ 4 থেকে 5টি, লবণ স্বাদ মতো। আম ডাল রান্নার শুরুতে চুলায় হাঁড়িতে আগেই ধুয়ে রাখা 125 গ্রামের মতো মসুর ডালে 2 কাপ পানি দিন। এবার এতে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ঢেকে জাল দিন ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত। ডাল সিদ্ধ হয়ে গেলে ভালো করে ঘুঁটে ভেতরের নরম আটি ফেলে ফালি করে রাখা কাঁচা আম ডালে দিয়ে আরো কিছুক্ষণ জাল দিন আম সিদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে চুলায় আরেকটি প্যানে 1 টেবিল চামচ তেলে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি ও 3 থেকে 4 কোয়া ছেঁচা রসুন দিয়ে বাদামি করে ভাজুন। আম সিদ্ধ হলে 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে আম ডাল পেঁয়াজের হাঁড়িতে ঢেলে দিন। ফুটে উঠলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন ভিন্নধর্মী ডালের রেসিপি আম ডাল। দুটো খাবারই আমাদের সামনে রেডি। একটা রুটি পিঠা
ও হাঁসের মাংস এবং আরেকটা আম ডাল। এখন আমরা কি করবো আহার চাচা? টেস্ট করে দেখবো আমাদের সেরা রাঁধুনি কেমন রেঁধেছেন। এই যে আপা, আপনাকে আমি একটু সার্ভ করে দিই, আপনি কষ্ট করে রেঁধেছেন সেই জন্য। আগের ডাল দিয়ে শুরু করি না, তারপরে হাঁসের মাংস খাবো। যতই যাই বলেন না কেন, মসুরের ডাল হচ্ছে বেস্ট ডাল। মসুরের ডাল খেতে ভীষণ ভালো লাগে, তার মধ্যে আম খুবই মজা হয়েছে। টকটা পাচ্ছি আমরা, লবণ ঝাল আপনি যেভাবে দিয়েছেন একদম পারফেক্ট। এত ভালো রাঁধেন আপনি, তাই তো আপনি সেরা রাঁধুনি। ধন্যবাদ আপু। হাঁসের মাংসটা আমরা একটু ট্রাই করি। হাঁসের মাংস অবশ্যই ট্রাই করব, মানে উনি হাঁসের মাংস নিয়ে কনফিডেন্স, উনি জানেন ওনার হাতের হাঁসের মাংস ভালো হয়েছে। আমি দেই আপনাকে। থ্যাংক ইউ আপু। আমি একটা নেই। ভীষণ মজা হয়েছে জানি আপু। আমাকে আপনি হাঁসের মাংস যে ফর্মে দিবেন না কেন, আমার সেটা ভালো লাগে। আমারও অনেক কারণ আমার পছন্দ। হাঁসের মাংস ফেভারিট। আমি ভাত দিয়ে খাচ্ছি, রুটি দিয়ে খাচ্ছি না ইচ্ছা করে, কারণ আমার কাছে মনে হয় হাঁসের মাংস আমার ভাত দিয়ে বা বললাম না খিচুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে। খুবই মজা হয়েছে। কি বলেন আহার চাচা? হ্যাঁ, একদম ঐতিহ্যের স্বাদ পেলে না? একদম ঐতিহ্যের স্বাদ পেয়েছি, আসলেই খুবই মজা হয়েছে। আপনার কেমন লাগলো খেয়ে? আমার তো অনেক ভালো লেগেছে, কারণ আমার হাঁসের মাংস অনেক পছন্দ। এই আর আজকে আহার চাচার জন্য আমি একটু ঝাল মশলাও বেশি করে দিয়েছি। ও সবাই খালি আহার চাচার কথা ভাবে, আমি আবার ঝাল খেতে পারি না, বাট তাও ঝাল হলেও ভীষণ মজা হয়েছে। ধন্যবাদ আপু। দর্শক, এই খাওয়ার পর্ব চলবে আরো কিছুক্ষণ। যখন ফিরবো তখন সাথে থাকবে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। দর্শক, ফিরলাম ঝটপট প্রশ্নের চটপট উত্তর নিয়ে। আমরা খেলবো তানিয়া আপু এবং আহার চাচার সাথে। দুজনের হবে হাড্ডাহাড্ডি লড়াই। আমি আপনাকে বলে দিই কিভাবে খেলতে হবে। মোট 9টা প্রশ্ন করবো তানিয়া আপু। 9টার মধ্যে 6টা প্রশ্ন হবে খাদ্য, পুষ্টি এবং রান্না বিষয়ক, যে ব্যাপারে আপনি ভীষণ পারদর্শী, আপনি জানেন, আর আরেকজন তো আছেন গুণী মানুষ, জ্ঞানী মানুষ এই বিষয়ে। আর বাকি 3টে প্রশ্ন করব আমরা আমাদের রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার এই বইকে ঘিরে। ঠিক আছে? এই বই তো নিশ্চয়ই মুখস্থ না ঝরঝরা? অবশ্যই। ও মাই গড, ও হো হো। যদি জিততে পারেন আপনি বা আহার চাচা, যিনি জিতবেন তিনি পেয়ে যাবেন রাঁধুনির পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। আজকে চাচাই জিতে যাক, মুরব্বী মানুষ। তাই না? আচ্ছা, দেখি তাহলে কে জেতে। দুধে কোন ভিটামিন থাকে না? ভিটামিন সি। থাকে না কারণ ভিটামিন টক দিলে তো দুধ দুধ তো কেটে যায়। কেটে যায় এবং কেটে যাওয়ার পরে কিন্তু মজার একটা খাবার হয় ছানা, ছানা। যেটা আমরা ভীষণ পছন্দ হ্যাঁ। করি। হ্যাঁ, সঠিক উত্তর দুজনই দিয়েছেন, আপনি আগে দিয়েছেন, সো পয়েন্টস আপনার। পুরান ঢাকার বিখ্যাত পানীয় কোনটি? মাঠা এবং লাচ্ছি। ও মাঠা। দুজনেই সঠিক উত্তর, কিন্তু দ্রুত দিয়েছেন আমাদের তানিয়া আপু। ডিমের কুসুমে কি থাকে? প্রোটিন এবং ফ্যাট। প্রোটিন এবং ফ্যাট। অ্যাজ ইউজুয়াল পয়েন্টস আপনার। মাছের আষ্টে গন্ধ দূর করার উপায় কি? লেবু বা লেবুর রস। ভিনেগার দিয়ে মাছকে ধুয়ে ফেললে ওর ফিশি গন্ধটা চলে চলে যায়। যায়। সঠিক উত্তর। আলু ভাজা মচমচে করার টিপস কি? আচ্ছা, লবণ পানিতে আলু কুচিটা লবণের কিছুক্ষণ জলে soak ভিজিয়ে করে, শুকিয়ে তারপরে ভাজা। যদি আমরা পানিটা একদম ঝরিয়ে ঝরঝরা করে ভাজি, তাহলে এটা অনেকক্ষণ মচমচাও থাকে। শুধু মচমচা হয় না, অনেকক্ষণ থাকে, ওইটা কুরকুরা ভাব থাকে। কুরকুরে ভাবটা থাকে না? আবার হ্যাঁ। সুন্দর একটা টিপস পেলাম আমি। পনির ঘরে বানাতে কি লাগে? আচ্ছা, দুধের সঙ্গে আমরা দুধ লেবু আর বা সিরকা। ভিনেগার দিয়ে দুধটা কেটে ওইটা আমরা ঘরোয়া পদ্ধতিতে পনিরটা তৈরি করতে পারি। দুজনেই সঠিক উত্তর, কিন্তু এই 6টা প্রশ্নের মধ্যে সবগুলো প্রশ্নের সঠিক এবং দ্রুত উত্তর দেওয়ার জন্য আপনি জিতে যাচ্ছেন আমাদের এই সেগমেন্টটা। এবার যাচ্ছি পরের 3টে প্রশ্নে। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না বই অনুযায়ী ছোট মাছের তেল ঝাল রেসিপিতে কত গ্রাম আলু লাগবে? 200 গ্রাম। 200 গ্রাম। মুখস্থ। মুখস্থ, জানি তো। আমাদের আহার চাচার এই বইটা যেমন মুখস্থ, আপনারও তেমন মুখস্থ। আমি মুখস্থ করছি, আমি আপনাদের সাথে আছি। আনারস ইলিশ তৈরিতে কোন জাতের আনারস ব্যবহার করা হয়? জলডুবি। জল ঢুপি। জল ঢুপি। আচ্ছা, আপনি ঢুপি। ভুল বলেছেন, পয়েন্টস পেয়ে যাচ্ছে আহার চাচা। এবার শেষ প্রশ্ন। বেলে মাছ কাটা বাছার আগে কি দিয়ে সিদ্ধ করতে হয়? হলুদ এবং পানি দিয়ে সিদ্ধ হলুদের করতে হয়। গুঁড়া ও পানি। রাইট, সঠিক উত্তর দুজনেরই, কিন্তু দ্রুত দিয়েছেন, তাই আমাদের সেরা রাঁধুনি তানিয়া আপু জিতে যাচ্ছে রাঁধুনির পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার, যেটা ভীষণ কাজের প্রত্যেকটা জিনিস। থ্যাংক ইউ আপু। রাঁধুনির এই জিনিসটা আমাদের অনেক পছন্দ।
থ্যাংক ইউ আপনাকে তানিয়া আপু, আপনি আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং দুটো ঐতিহ্যবাহী রান্না দর্শকের সাথে শেয়ার করেছেন আর আমাকে আর আহাজাদেরকে পেট ভরে খাইয়েছেন। তাই ধন্যবাদ আপু, এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আহার চাচাকেও অনেক অসংখ্য ধন্যবাদ, আমি আহার চাচার মাধ্যমে অনেক কিছু আজকে জানতে পেরেছি। ধন্যবাদ চাচা। তোমাকেও ধন্যবাদ। যে দুইটা রান্না খাইয়েছো না, একেবারে খাঁটি বাঙালি রান্না। দেশে এবং বিদেশে যত রকম ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় মশলা রয়েছে সেই সব মশলার তথ্য এবং ইতিহাস জানাবো আমরা দর্শক আমাদের এই সেগমেন্টে। আমাদের সেগমেন্টের নাম স্পাইস ট্রিভিয়া। চলুন দেখে আসি আজকে কোন স্পাইস সম্পর্কে আমরা জানবো। রান্নাঘরের সবচেয়ে পরিচিত সবুজ পাতা ধনেপাতা, কিন্তু জানেন কি এর ইতিহাস প্রায় ৮,০০০ বছরের পুরনো। প্রত্নতাত্ত্বিকদের মতে প্রথম ধনিয়ার ব্যবহার শুরু হয়েছিল ভূমধ্য সাগরীয় ও মধ্যপ্রাচ্য অঞ্চলে। প্রাচীন মিশরে একে পবিত্র মনে করা হতো, এমনকি তুতানখামেনের সমাধিতেও ধনিয়ার বীজ পাওয়া গিয়েছিল। আজ ভারত বিশ্বের সবচেয়ে বড় ধনিয়া উৎপাদনকারী দেশ। বিশ্বের মোট উৎপাদনের সিংহভাগ আসে এখান থেকেই। রাশিয়া, বুলগেরিয়া, মরক্কো ও কানাডাও উল্লেখযোগ্য উৎপাদন। মেক্সিকো, থাইল্যান্ড, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের রান্নায় ধনেপাতার ব্যবহার সবচেয়ে বেশি। আমাদের বাঙালি রান্নাতেও এটি অপরিহার্য। ভর্তা থেকে ঝোল সবখানেই এর সুবাস। ধনেপাতায় আছে ভিটামিন এ, সি ও কে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও হজমে সহায়তা করে। কিছু গবেষণায় দেখা গেছে এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে। এত সাধারণ একটা পাতা, অথচ এর পেছনের গল্পটা মোটেও সাধারণ নয়। দর্শক, এবার কুইজ থাকবে আপনাদের জন্য। যিনি এই কুইজে সঠিক উত্তর দিতে পারবেন তিনি জিতে নেবেন রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার এই চমৎকার বইটি। কুইজ জানাবো দর্শক, তার আগে জানাতে চাই গত পর্বের বিজয়ী কে ছিলেন। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না কুইজে গত পর্বে আমাদের প্রশ্ন ছিল আনারস ইলিশ রান্নায় আনারস কিভাবে ব্যবহার করা হয়েছে। BOR 12A টুকরো, BOR 12B কুড়ানো। সঠিক উত্তর BOR 12B কুড়ানো। আর সঠিক উত্তরটি বিজয়ী হয়েছে ডেমরা, ঢাকা থেকে শারমিন স্বর্ণা। অভিনন্দন আপনাকে সঠিক উত্তর দিয়ে এত চমৎকার একটা গিফট জিতে নেবার জন্য। এবার দর্শক আজকের কুইজ। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না কুইজে আমাদের আজকের প্রশ্ন, হাঁসের মাংস রান্নায় নারিকেল কিভাবে ব্যবহার করা হয়েছে। BOR 13A টুকরো, BOR 13B বাটা। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস BOR 13A অথবা BOR 13B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার এই পর্ব থেকে। দেখা হবে আগামী পর্বে। থাকবো আমি, থাকবেন আহার চাচা এবং সেই সাথে থাকবেন একজন সেরা রাঁধুনি, তিনি আবারও দুটো মজাদার ঐতিহ্যবাহী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবেন। সে পর্যন্ত সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।